হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ইংলিশ লার্নিং ট্রিক্সের আবারও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা শিখব ইংরাজিতে ব্যবহার হয় একটি খুবই গুরুত্বপূর্ণ ভার্ব ওয়ান্টের বিভিন্ন ব্যবহার। আমরা প্রায় ইংরাজিতে ওয়ান্টের বিভিন্ন জায়গায় ব্যবহার দেখে থাকি, কিন্তু সব ক্ষেত্রে এর প্রপার ইউজটা হয়তো আমরা জানি না। তাই এই ভিডিওতে ওয়ান্টের বিভিন্ন ব্যবহার আমরা 4টে রুলসের মাধ্যমে শিখব। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তোমরা নিচের এই বাক্যগুলোকে লক্ষ্য করো। এই 4টি বাক্যে ওয়ান্টের ভিন্ন ভিন্ন ব্যবহার দেখানো হয়েছে। এই বাক্যগুলোকে ইংরাজিতে কেমনভাবে লিখতে হয় তার সঠিক নিয়ম যদি তোমাদের জানা না থাকে, তাহলে ভিডিওটাকে একটু স্কিপ না করে দেখতে থাকো। আমরা জানি ওয়ান্ট মানে হলো চাওয়া। এই প্রথম বাক্যে ওয়ান্টের সাথে নাউনের ব্যবহার দেখানো হয়েছে। দ্বিতীয় বাক্যে ওয়ান্টের সাথে ক্রিয়াপদের ব্যবহার দেখানো হয়েছে। তৃতীয় বাক্যটিতে ওয়ান্টের সাথে কোনো পার্সন ব্যবহার করে তারপর ক্রিয়াপদ ব্যবহার করা হয়েছে। চতুর্থ বাক্যটি ওয়ান্টের প্যাসিভ ভয়েসের ব্যবহার দেখানো হয়েছে। বন্ধুরা, আমরা জানি কোনো বাক্যকে সাধারণত ইংরাজিতে লেখার জন্য একটি নিয়ম ফলো করতে হয়। সেটা হলো প্রথমে বাক্যের সাবজেক্ট লিখতে হয়, তারপরে ওই বাক্যের ক্রিয়াপদকে লিখে নিতে হয়, তারপরে বাক্যের বাদবাকি অংশ অর্থাৎ অবজেক্টকে লিখতে হয়। এখন আমরা দেখে নেব 1 নম্বর নিয়ম, অর্থাৎ ওয়ান্টের সাথে নাউনের কিভাবে ব্যবহার হয়। তোমরা প্রথম বাক্যটা দেখতে পাচ্ছ, আমি কিছু টাকা চাই। তাহলে এই বাক্যের সাবজেক্ট হলো আমি এবং এই বাক্যের ক্রিয়াপদ হলো চাই, এবং বাদবাকি অংশ কিছু টাকা। এই কিছু টাকা কোনো নাউনকে ইঙ্গিত করে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো এই বাক্যটিতে ওয়ান্টের সাথে কোনো নাউনের ব্যবহার দেখানো হয়েছে। তাহলে এই বাক্যকে ট্রান্সলেশন করলে হবে আই ওয়ান্ট, আমি চাই কিছু টাকা, সাম মানি। এখন এই বাক্যটাকে প্রশ্ন করা যায়, না বোধক করা যায়, অতীতকালে করা যায়। এই সমস্ত কিছু পরিবর্তন করার জন্য বাক্যের প্রথম অংশটাই পরিবর্তন হতে থাকবে। যদি নেগেটিভ করা হয় তাহলে হবে আই ডু নট ওয়ান্ট সাম মানি। যদি অতীতকালে বলা হতো আমি কিছু টাকা চেয়েছিলাম, আই ওয়ান্টেড সাম মানি। যদি অতীতকালে বলা হয় আমি কিছু টাকা চাইনি, আই ডিড নট ওয়ান্ট সাম মানি। এখন এই সাবজেক্ট আয়ের বদলে যদি হি লেখা হয় তাহলে হবে হি ওয়ান্টস সাম মানি। সে কিছু টাকা চায়। যখনই হি, শি, ইট কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসবে, তখন ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হয়। সে কিছু টাকা চায় না, তাহলে হবে হি ডাজ নট ওয়ান্ট সাম মানি। সে কি কিছু টাকা চায়? ডাজ হি ওয়ান্ট সাম মানি? জিজ্ঞাসা। তাহলে বন্ধুরা, আশা করি প্রথম নিয়মটার ব্যবহার তোমরা বুঝতে পেরেছো। এখন চলো দ্বিতীয় নিয়মটার ব্যবহার দেখি। দ্বিতীয় নিয়মে বলা আছে ওয়ান্টের সাথে আরও একটা ক্রিয়াপদের ব্যবহার। তাহলে এখানে সাবজেক্ট আছে আমি এবং এখানে ক্রিয়াপদ আছে চাই, কিন্তু মাঝখানে আছে বিদেশ যেতে, অর্থাৎ বিদেশ যাওয়া। এটাও একটা কাজ অর্থাৎ ক্রিয়াপদ। তাহলে এখানে সাবজেক্ট চাওয়া একটা ক্রিয়াপদ এবং বিদেশ যাওয়া এটাও একটা ক্রিয়াপদ। তাহলে বন্ধুরা, আমরা জানি যখনই কোনো বাক্যে দুখানা ক্রিয়াপদ ব্যবহার করা হয়, তখন দুটো ক্রিয়াপদকে যুক্ত করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে টু এর ব্যবহার করতে হয়। তাই এই বাক্যগুলোকে ট্রান্সলেশন করার জন্য ওয়ান্টের সাথে টু এর ব্যবহার করে অন্য যে ক্রিয়াপদ আছে সেটাকে যুক্ত করা হবে। তাহলে এই বাক্যকে ট্রান্সলেশন করা হলে হবে আই ওয়ান্ট, তারপরে টু ব্যবহার করতে হবে টু গো অ্যাব্রোড। অ্যাব্রোড মানে বিদেশ। আই ওয়ান্ট টু গো অ্যাব্রোড, আমি বিদেশ যেতে চাই। তাহলে এই ধরনের বাক্যগুলোকেও নেগেটিভ করা যায়, প্রশ্ন করা যায়। এই সমস্ত পরিবর্তন করার জন্য বাক্যের প্রথম অংশটাকেই পরিবর্তন করতে হয়। যদি বলা হয় আমি বিদেশ যেতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু গো অ্যাব্রোড। যদি অতীতকালে নেগেটিভ করা হয় আমি বিদেশ যেতে চাইনি, আই ডিড নট ওয়ান্ট টু গো অ্যাব্রড। যদি প্রশ্ন করা হয় অতীতকালে আমি কি বিদেশ যেতে চেয়েছিলাম, তাহলে হবে ডিড আই ওয়ান্ট টু গো অ্যাব্রোড? জিজ্ঞাসা। একই রকমভাবে সাবজেক্টটিকে পরিবর্তন করে যদি হি, শি এইগুলো লেখা হয় তাহলে হবে হি ওয়ান্টস টু গো অ্যাব্রোড। সে বিদেশ যেতে চায়। সে বিদেশ যেতে চায় না। হি ডাজ নট ওয়ান্ট টু গো অ্যাব্রোড। সে কি বিদেশ যেতে চায়?
ডাজ হি ওয়ান্ট টু গো অ্যাব্রোড জিজ্ঞাসা। এরকম আরও কিছু উদাহরণ তোমরা লক্ষ্য করো। সে একটা গান করতে চায়, তাহলে হবে হি ওয়ান্টস টু সিং এ সং। আমি হাল ছাড়তে চাই না, আই ডু নট ওয়ান্ট টু গিভ আপ। গিভ আপ মানে হাল ছেড়ে দেওয়া। আমি বিকালে খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে ইন দ্য আফটারনুন। সে ডাক্তার হতে চায়, হি ওয়ান্টস টু বি এ ডক্টর। তাহলে বন্ধুরা তোমরা এখানেও দেখতে পাচ্ছ টু এর সাথে ক্রিয়াপদ বি এর ব্যবহার হলো। তাহলে বি কিন্তু এখানে মেন ভার্ব, বি মানে হওয়া। বন্ধুরা এখন লক্ষ্য করো ওয়ান্টের ব্যবহার সম্পর্কিত 3 নম্বর রুলস, যেখানে ওয়ান্টের সাথে অপর একটি ক্রিয়াপদ যুক্ত করা হবে, কিন্তু মাঝখানে থাকবে কোনো পার্সন বা ব্যক্তি। যেমন উদাহরণে তোমরা দেখতে পাচ্ছ, আমি চাই তুমি কাজটি করো। যদি এরকম বলা হতো আমি চাই কাজটি করতে, তাহলে 2 নম্বর রুলস ব্যবহার হতো। কিন্তু আমি চাই তুমি কাজটি করো, তাহলে এই ধরনের বাক্যগুলো যেখানে সাবজেক্ট চাইবে কোনো একটা ব্যক্তি কোনো কাজটা করুক, সেই বাক্যগুলোকে ট্রান্সলেশন করার জন্য আমাদের 3 নম্বর রুলসটা ফলো করতে হবে। তাহলে এই বাক্যকে ইংরেজিতে লিখলে এরকম হবে, প্রথমে সাবজেক্ট আই, তারপরে সাবজেক্টের পরে ওয়ান্ট বা ওয়ান্টেড, যদি প্রেজেন্ট টেন্স হয় ওয়ান্ট, আর পাস্ট টেন্সে হলে ওয়ান্টেড লিখতে হবে। যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স লেখা আছে সেই জন্য হবে আই ওয়ান্ট, আমি চাই। তারপরে যে পার্সনটা আছে সেই পার্সনটা বসাতে হবে, আই ওয়ান্ট ইউ, তারপরে টু দিয়ে ভার্বটিকে যুক্ত করতে হবে, আই ওয়ান্ট ইউ টু ডু দ্য ওয়ার্ক। তাহলে এই বাক্যটিকেও নেগেটিভ করার জন্য, প্রশ্ন করার জন্য, অতীতকাল করার জন্য এই বাক্যের প্রথম অংশটাই শুধু পরিবর্তন হতে থাকবে। যদি বলা হতো আমি চেয়েছিলাম তুমি কাজটি করো, তাহলে হবে আই ওয়ান্টেড ইউ টু ডু দ্য ওয়ার্ক। যদি বলা হয় সে চাই তুমি কাজটি করো, হি ওয়ান্টস ইউ টু ডু দ্য ওয়ার্ক। আমি চাই না তুমি কাজটা করো, আই ডু নট ওয়ান্ট ইউ টু ডু দ্য ওয়ার্ক। সে চায় না তুমি কাজটা করো, হি ডাজন্ট ওয়ান্ট ইউ টু ডু দ্য ওয়ার্ক। এরকম আরও কিছু উদাহরণ তোমরা লক্ষ্য করো। আমি চাই রাজ আমার সাথে কথা বলুক, আই ওয়ান্ট রাজ টু টক টু মি। আমি চাই আমার বাবা আমাকে টাকা পাঠাক, তাহলে হবে আই ওয়ান্ট মাই ফাদার টু সেন্ড মি মানি। তাহলে বন্ধুরা তোমরা এখানে লক্ষ্য করো, ওয়ান্টের পরে কোনো একটা পার্সন আছে এবং সেই পার্সন কোনো কাজটা করুক, এরকম বোঝাচ্ছে। যদি ওটাকে নেগেটিভ করা হয় তাহলে হবে আই ডু নট ওয়ান্ট মাই ফাদার টু সেন্ড মি মানি। আমি চাই না বাবা আমাকে টাকা পাঠাক। যদি অতীতকালে করা হয় তাহলে হবে আই ওয়ান্টেড মাই ফাদার টু সেন্ড মি মানি। আমি চেয়েছিলাম বাবা আমাকে টাকা পাঠাক। সে চায় না তুমি ওখানে যাও, শি ডাজ নট ওয়ান্ট ইউ টু গো দেয়ার। আমি চেয়েছিলাম সে আমার জন্য 1 গ্লাস জল নিয়ে আসুক, আই ওয়ান্ট হিম টু ব্রিং সাম ওয়াটার ফর মি। তাহলে বন্ধুরা আশা করি তোমরা 3 নম্বর রুলসটা বুঝতে পেরেছো। ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে 4 নম্বর রুলসটা পরের ভিডিওয় আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো, এবং অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ লার্নিং, গুড বাই।